নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আনন্দমেলা পত্রিকা থেকে নয়ন বসুর লেখা ছোট গল্প রথিনবাবু আর চোর পরিবেশন করা হচ্ছে। এই গল্পের পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের ছোট গল্প রথিনবাবু আর চোর। রথিন চাকলাদার রবিবারের ফুরফুরে সকালে হাতে নাইলনের ব্যাগ দোলাতে দোলাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মনে মনে হিসেব করেছিলেন বাড়ি ফিরে আজ কুমড়োর ছেঁচকি আর পোস্তর বড়া বানাবেন। মুদির দোকানের হরেন্দা পোস্তের দাম একটু বেশি নেয় ঠিকই, কিন্তু জিনিস ভালো। দেবেনের ঘানি থেকে সে খাঁটি সর্ষের তেল নিয়েছেন। মনে মনে ভাবছিলেন, যা হবে না বড়াগুলো। এমনিতে রথিন চাকলাদার একা নির্ঝঞ্ঝাট মানুষ। পঞ্চমী বাগান লেনের পৈতৃক দোতলা বাড়িতে আজ 40 বছর বাস করছেন। তার বাবা মা দুজনেই গত হয়েছেন, বিয়ে করেননি। কারণ বিয়ে করা মানেই ঝামেলা। রথিনবাবু ঝামেলা পছন্দ করেন না। ঝামেলা হবে এই ভয়ে পারতপক্ষে কারো সঙ্গে বাক বিতণ্ডায় পর্যন্ত জড়ান না। লোকজনও তা বুঝে তাকে একটু এড়িয়ে চলেন। ঝামেলায় জড়াবেন না বলে রথিনবাবু বাজারের কোনো দোকানির সঙ্গে দরদাম পর্যন্ত করেন না। ফলত দোকানিরা যে যা পারে দাম হাঁকে। রথিন চাকলাদার চুপচাপ দাম মিটিয়ে চলে আসেন। পরের দিন ওই দোকানির কাছে আবার হাসি মুখে গিয়ে দাঁড়ান। আহা, যতই দাম নিক না কেন, ঝামেলা তো আর কিছু করে না। এ হেন মানুষকে কেউ কোনোদিন রেগে যেতে দেখেননি, কোনোদিন উচ্চ স্বরে কথা বলতে শোনেননি। তার অফিসে তেমন কোনো বন্ধু বান্ধব নেই। নিজের মতো যান, চুপচাপ নিজের কাজ করে বাড়ি থেকে নিয়ে আসা টিফিন খান। অফিস শেষ হয়ে গেলে গুটি গুটি পায়ে বাড়ি ফিরে আসেন। এমনকি রোজ ওর গেটের সামনে পাড়া বেপাড়ার গাড়ি বাইক রেখে যায় অনেকে। তাতে ওর প্রসন্নতায় ভাটা পড়ে না। আহা, বাড়িতে ঢুকতে তো পারছেন, ঝামেলা বাড়িয়ে কি কাজ? আজ বসন্তের সুন্দর সকাল। এখনো শীতের রেশ পুরোপুরি কাটেনি। রাতের দিকে হালকা পাখা ছেড়ে পাতলা চাদর টেনে সুখের নিদ্রা হয়। আজ রোদ্দুরও বেশ ঝলমলে। এই সবই একটা সুন্দর ঝঞ্ঝাটমুক্ত দিনের সংকেত দিচ্ছিল। রথিনবাবু অন্তত মনে মনে সেটাই ভেবেছিলেন। এসব ভাবতে ভাবতেই তিনি ঢলঢলে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে চাবিটা বের করে গেটের গোড়ায় রাখা বাইক টপকালেন। তারপর দরজা খুলতে যাবেন, ঠিক তখনই দেখতে পেলেন সদর দরজায় তালা নেই। নেই মানে নেই, ভ্যানিশ। পিসি সরকারের ম্যাজিকের মতো। দরজা দুটো হাট করে খোলা। ওকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বাড়ির প্রশান্ত সরকেল এগিয়ে এলেন। কি ব্যাপার রথিন, এভাবে রাস্তায় দাঁড়িয়ে? বাজারে ভুলে কিছু ফেলে এসেছো নাকি? প্রশান্ত সরকেল এই পাড়ায় এসেছেন বছর তিনেক। রথিনবাবুর পাশের বাড়িটা আগে ছিল মিত্তিরদের, এখন প্রশান্তবাবু সেটা কিনেছেন। বয়স্ক অবসরপ্রাপ্ত মানুষ, বউ বাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনিদের নিয়ে ভরপুর সংসার।
এই 3 বছরেই বুঝিয়ে দিয়েছেন স্বভাবে তিনি রথীনবাবুর একেবারে বিপরীত। হাঁকে ডাকে বাড়ি এবং পাড়া মাত করে রাখেন। পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেছেন এটুকু সময়ের মধ্যে। রথীনবাবু একবার ঢোক গিলে বললেন, না মানে বাজার থেকে ফিরে দেখি বাড়ির তালা খোলা। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার! হাতকে উঠলেন প্রশান্তবাবু। বেরোনোর সময় তালা লাগিয়েছিলে, ঠিক মনে আছে তো? রথীনবাবু মিউ মিউ করে বললেন, হ্যাঁ, রোজই তো ওই একই রুটিন। প্রশান্তবাবু হাঁক ডাক করে লোক জড়ো করলেন। রথীনবাবু ঢোক গিলে দেখলেন একে একে জড়ো হচ্ছে বিথিন, সমীর, ভোলাদা, অতনু, আরও অনেকে। সকলে পাড়ার ছেলে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল রথীনবাবুর। বিড়বিড় করে বললেন, ঝামেলা ঝামেলা। এমনিতে এরকম ঘটনা ওর জীবনে প্রথম। খানিকটা মুহ্যমান হয়ে পড়েছিলেন। তার উপর এত লোকজন দেখে আরও ঘাবড়ে গেলেন রথীনবাবু। বিথিন উৎকণ্ঠিত হয়ে বলল, হাওড়ে আগে বাড়ি ঢুকে দেখুন কি কি চুরি গেল, তারপর তো থানায় যেতে হবে। তা না, অনেকটা আর্তনাদের মতো শোনালো রথীনবাবুর গলা। না হলে আবার কি, বাড়িতে তালা ভেঙে চোর ঢুকেছে আর থানায় যাবে না? একটু অবাক আর অনেকটা বিরক্তির সুরে বললেন প্রশান্তবাবু। গুটি গুটি পায়ে রথীনবাবু বাড়ির গলিতে ঢুকলেন। প্রশান্তবাবু তিরিক্ষি মুখে বলে উঠলেন, এস, নিজের বাড়ির গলিতে কেউ মাছের কাঁটা ফেলে রাখে নাকি? আরে একটু হলেই তো পা কাটতো। ঘামতে ঘামতেই রথীনবাবু জবাব দিলেন, আসলে আপনার বাড়ি থেকেই তপতি। তপতি প্রশান্তবাবুর পুত্রবধূ। ওইটুকু কথা মিউ মিউ করে বলেই তাড়াতাড়ি করে রথীনবাবু আবার বললেন, আপনি তপতিকে কিছু বলতে যাবেন না আবার। বাচ্চা মেয়ে, পাশের বাড়ি একটু মাছের কাঁটাই তো ফেলেছে, তাই না? প্রশান্তবাবু কিছু একটা বলতে গিয়েও মুখ সামলে নিলেন। রথীনবাবু সামনে সামনে যাচ্ছেন, পিছনে জনতা। শুধু বাইরের সদর দরজায় তালা দেওয়া থাকে। এদিক ওদিক তাকালেন রথীনবাবু ভয়ে ভয়ে। চোর যদি এখনো কোথাও লুকিয়ে বসে থাকে, এত লোককে দেখে পালাতে গিয়ে যদি ছুরি ঢুকিয়ে দেয় পেটের ভিতর। আরে কি এক পা করে এগোচ্ছেন? আরে নিজের বাড়িতে ঢুকছেন না কুটুম বাড়িতে এসেছেন বোঝাই যাচ্ছে না আপনাকে দেখে। যত সব। গলা শুনে রথীনবাবুর মনে হলো কথাটা অতনু বলল। একবার বাড়িতে ঢুকে পড়ার পর রথীনবাবুকে মূলত আর কিছুই করতে হলো না। জনতা নিজেই সব দায়িত্ব নিয়ে নিল। তিনি শুধু বলির পাঁঠার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলেন এক পাশে। দেখতে থাকলেন প্রশান্তবাবু এবং তার সাঙ্গপাঙ্গ দাপটের সঙ্গে ছড়িয়ে যাচ্ছে বাড়ির আনাচে কানাচে। একতলার বাইরের ঘর, রান্নাঘর, বাথরুম, খাবার ঘর সব খাঁ খাঁ করছে। দোতলায় উঠে দুটো ঘর, সে দুটো ফাঁকা। আলমারি দুটোয় তালা লাগানো আছে। ভোলাদা দুদ্দার করে ছাদে উঠে গেল। দেখে এসে বলল, না, পালিয়েছে। বিথিন বিজ্ঞের মতো বলল, এদের বাইরেও লোক ফিট করা থাকে, দেখেছি আমরা, আসছি।
সটকেছে নির্ঘাত। প্রশান্তবাবু পা দুটো একটা পাপোশে মুছতে মুছতে বললেন, রথিন, তোমার ঘরের অবস্থা তো দেখছি খুব খারাপ। বলি, ঘর ঝাঁটমোছ হয় না নাকি? পুরো কিচকিচ করছে তো। রথিনবাবু প্রায় শোনা যায় না এমন গলায় বললেন, মালামাসি আসে তো, নিজের মতো কাজ করে চলে যায়। আসলে মাসিরও বয়স হয়েছে কি না। প্রশান্তবাবুর মুখ ক্রমশ গোমড়া হয়ে উঠছিল। কাকে একটা হাঁক দিলেন। এই, ছাদের জলের ট্যাঙ্ক আছে, ওটাও দেখে আসিস, বলা যায় না। ভোলাদা আবার ছাদে দৌড়ল। রথিনবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, সামান্য কাঁপছিলেন। খুব সম্ভবত এতগুলো কথা একসঙ্গে অনেক দিন পর বলছেন। ভোলাদা নেমে এসে জানালো, ছাদে ট্যাঙ্কের ওখানে কেউ নেই। সঙ্গে আরও বলল, বাবার রথিনদা, তোমার তো ঘরের থেকে ছাদ বেশি পরিষ্কার দেখছি। আসলে মাঝে মাঝে হাঁটতে যাই তো ছাদে, ওটুকু নিজেই করে নি, কাউকে বলি না আর। প্রশান্তবাবু বললেন, সেসব ঠিক আছে, কিন্তু পাড়ায় এরকম একটা ঘটনা ঘটল রতিন, এবার থানার কাজটা সেরে আসি বরং, চলো। রথিনবাবু আঁতকে উঠলেন। থানা, পুলিশকে তিনি তো এতদিন শুধু মোড়ের মাথায় সিগনালে আর টিভির সিনেমায় দেখেছেন। থানাও শুনেছেন বড় বিষম জায়গা, গেলেই ঝামেলা। প্রায় কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, কিছু তো চুরি যায়নি দাদা, আবার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ বলুন। প্রশান্তবাবু খানিক উত্তেজিত হয়ে বললেন, আরে, এটা ছোট ব্যাপার ভেবো না রথিন। পঞ্চমী বাগান লেনে চুরি, চোরের মজা বের করে দেবো। আর পুলিশ কিছু করুক না করুক, একটা জিডি তো করতে হবে। ততদিক ভীত গলায় রথিনবাবু বললেন, আহা, এমন কেন করেন প্রশান্তদা? আমার বাড়িতে চুরি করার মতো আছে কি বলুন? 1000 ক্যাশ, এছাড়া আর কিছু নেই, বিশ্বাস করুন। মায়ের পুরনো সব গয়না ব্যাংকের লকারে, বাড়িতে অ্যান্টিকও সেরম কিছু নেই। আমার মনে হয় চোর বোধহয় ঠিকানা ভুল করে ঢুকে পড়েছিল। পাড়ার লোকেরা একে অন্যের মুখের দিকে দেখতে লাগলো। সকলে ভালো মতো চেনে রথিনবাবুকে, কাউর সাথে পাছে না থাকা মানুষ। তা বলে নিজের বাড়িতে চুরি, তাতেও চুপ করে বসে থাকবে নাকি লোকটা? বলাই বাহুল্য, মুরব্বি এখন প্রশান্তবাবু। সকলে তার দিকে চেয়ে আছে। প্রশান্তবাবুর মুখ লাল হচ্ছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা গর্জন ছাড়লেন বলে। যদিও সেরকম কিছু হলো না। খুব সম্ভবত শেষ মুহূর্তে তিনি রাগ ধামাচাপা দিতে সক্ষম হলেন। শান্ত গলায় বললেন, দেখো রথিন, তোমার বাড়ি, তোমার ব্যাপার, আমরা পাশে দাঁড়ানোর জন্য এলাম। এবার তুমি যদি থানা পুলিশ না করতে চাও। রথিনবাবু কিছু একটা বলতে গেলেন, কিন্তু ওর গলা দিয়ে একটা অস্পষ্ট ঘড়ঘড় ছাড়া আর কোনো আওয়াজ বেরোলো না। রথিনবাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রশান্তবাবু বাকি সকলের উদ্দেশ্যে বললেন, সকলে মিলে এলাম রথিন, চা না খাইয়ে তো অন্তত বের করে দেবে না। বলে খানিকটা যেন নিজের বাড়ি এসেছেন এমন ভঙ্গিতে প্রশান্তবাবু
অবলীলায় দোতলার বড় ঘরটায় যেখানে রথীনবাবু রাতে ঘুমোতে যান সেখানে ঢুকে পড়লেন সদল বলে। অম্লান বদনে সকলে মিলে ঘরে ঢুকল। গ্যাঁট হয়ে ধুলো মাখা পা নিয়ে বসে পড়ল, কেউ সোফায়, কেউ খাটের উপর। বলাই বাহুল্য, চা খাওয়ানোর কোনো ইচ্ছে ছিল না রথীনবাবুর। ওর অনেকটা ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। খানিকক্ষণ ওভাবেই ঘরের সামনে কিংকটবর্তী হয়ে দাঁড়িয়ে থাকার পর রথীনবাবু শুনতে পেলেন ঘরের ভিতর থেকে কথা ভেসে আসছে। আপ রথীনটা আর মানুষ হলো না। অথবা কেউ বলছে, "আপ, কেউ নিজের বাড়ি এই অবস্থা করে রাখে বলুন?" ঘরের দরজা থেকে দেওয়ালে ঝোলানো বাবার ছবিটার দিকে বহুদিন পর রথীনবাবু তাকিয়ে যেন তার মনে হচ্ছিল তার চোখে জল আসছে। মনে পড়ছিল বাবা বলেছিল একবার, "আমি চলে গেলে তুই যে কি করবি পটা, তোর বিয়েটা না দিয়ে যেতে পারলে ওরে আমি মরেও শান্তি পাবো না।" বলাই বাহুল্য, রথীনবাবুর ডাক নাম পটা। শুনতে পেলেন ঘরের ভিতর থেকে প্রশান্তবাবু আওয়াজ ছেড়েছেন, "আমার চায়ে চিনি একটু কম দিও রথীন। আর হ্যাঁ, সুগার ফ্রি বিস্কুট রাখো তো, ওটাই দিও, ঠিক 4টে।" রথীনবাবু মিহি স্বরে, "দেখছি দাদা" বলে কাঁপতে কাঁপতে এক তলার রান্নাঘরে ঢুকলেন। এতক্ষণ বাদে লোকের চোখের আড়ালে এসে প্রথমেই রথীনবাবুর রান্নাঘরের একটা তাক সজোরে চেপে ধরলেন। তারপর বহুদিন বাদে খুক খুক শব্দ করে যেন কান্না পেল তার। হাতে লাগছিল, এত শক্ত করে তাকটা চেপে ধরেছিলেন। উপরের ঘর থেকে অনেকগুলো লোকের হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছে তখন। মাথা গুনে গুনে চায়ের কাপগুলো নিয়ে তিনি উপরে গেলেন। দেখলেন আসর ততক্ষণে জমে উঠেছে। তিনি ঘরে ঢুকতেই প্রশান্তবাবু বিজ্ঞের মতো বললেন, "এই যে, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। বলি, এই যে আদ্যিকালির আলমারি দুটো, একটা জোরে টান মারলে তো খুলে আসবে।" সাবধানে খাটের উপর চায়ের ট্রে রাখতে রাখতে রথীনবাবু বললেন, "এত দিন তো এমনই চলে আসছে দাদা। পুরনো জিনিস, আপ- এই জিনিস পয়সা দিলেও এখন পাবো না।" বিরক্ত মুখে প্রশান্তবাবু বললেন, "আপ- না না, ওসব বললে চলবে না। এখনকার দিনে এসব লক অচল। আমার চেনা লোক আছে, পাঠিয়ে দেবো। পয়সা কড়ি কত লাগবে বলে দেবে, তুমি করিয়ে নিও।" রান্নাঘরে খানিকটা সময় একা কাটিয়ে রথীনবাবু খানিকটা ধাতস্থ হয়েছিলেন। প্রশান্তবাবুর কথা শুনে বুঝতে পারলেন কাপুনি আবার ফেরত আসছে। মনে হলো বাবার ছবির পিছন থেকে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। "আচ্ছা, আপনি পাঠিয়ে দেবেন, আমি কথা বলে নেব।" চায়ের কাপটা হাতে তুলতে তুলতে ভোলাদা বলল, "বলি রথীনদা, তোমার কবে আক্কেল হবে বলো তো?" ভয়ে ভয়ে রথীনবাবু ভোলাদার দিকে তাকালেন। "আরে, সিলিংয়ের অবস্থা দেখেছো? ড্যাম ধরে গেছে তো। এই তো গ্রীষ্ম আসছে, কালবৈশাখী হবে, তারপর বর্ষা। ঘরে জল ঢুকে আসবে তো। আরে, ইলেকট্রিকের এত তার আছে, একটা শর্ট সার্কিট হয়ে গেলে বিপদ হয়ে যাবে।" চিঁচি করে রথীনবাবু বলে উঠলেন, "উম, এতদিন তো কিছু হয়নি।" পাত্তা না দিয়ে পাশ থেকে কেউ একজন বলে উঠল, "আপ, তাই তুমি একা থাকো।
যেন এটারই অপেক্ষা করছিল ভোলাদা। আরে আমি আছি তো, আমার চেনা লোক আছে, কাল এসে কথা বলে যাবে তোমার সঙ্গে। করিয়ে নাও এগুলো, তুমি পাড়ার চেনা লোক আমি বলে স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দেবো। রথীনবাবু মুহমানের মতো চেয়ে রইলেন শুধু। সমীর বলছে, রথীনদা, এই দেরাজটা কিন্তু অ্যান্টিক। যদিও চোর তুলে নিয়ে যেতে পারবে না, কিন্তু এর পালিশ উঠে গেছে। এসব জিনিস এভাবে কেউ ফেলে রাখে? শুরুত করে অনেকটা চা একসঙ্গে টেনে নিয়ে সমীর বলল, আমার বন্ধু এসব পালিশ করে, বুঝলে? ফেলে রাখতে নেই এসব কাজ, আমি পাঠিয়ে দেবো তোমার কাছে। তারপর দেখবে একদম জমিদার বাড়ি লাগবে ঘর। বেশ খানিকক্ষণ থেকেই রথীনবাবুর কথা বন্ধ হয়ে গিয়েছিল, পা কাঁপছিল ওর। প্রশান্তবাবু আয়েশ করে চা খাচ্ছিলেন। আয়েশি গলায় অনেকটা আশ্বস্ত করার মতো করে বললেন, তুমি চিন্তা করো না রতিন, আমরা একবার এসে গেছি, আর তোমার কোনো চিন্তা নেই। রথীনবাবুর মনে হচ্ছিল অসীম শূন্যতা তাকে গ্রাস করে আসছে। শুধু কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলছে, আমি না থাকলে তোর যে কি হবে পটা। অতনু সবে বলতে শুরু করেছিল, তুমি মালামাসিকে ছাড়িয়ে আমাদের কোম্পানির একটা ভ্যাকিউম ক্লিনার, ঠিক তখনই সকলকে হতচকিত এবং বিস্মিত করে রথীনবাবুর গলা চিরে যে আওয়াজ বেরিয়ে এলো, তাকে গর্জন বলা যায় খুব সম্ভবত। থাক, আপনাদের অনেক হয়েছে। আমার বাড়ি, আমি যেমন ইচ্ছে তেমন থাকব, যা ইচ্ছে তাই করব। আপনারা এসেছেন, চা খেয়ে এবার বাড়ি যান। ঘরে নিস্তব্ধতা কায়েম হলো। আহ, মানে চলো তাহলে ওঠা যাক, প্রশান্তবাবু গলা খাঁকারি দিয়ে বললেন। গলি দিয়ে বেরোতে বেরোতে প্রশান্তবাবু শুনতে পেলেন রথীনবাবু বলছেন, আর একদিন যদি আমার গলিতে মাছের কাঁটা পড়ে, আমার সব জঞ্জাল আপনার বাড়ির দোরগোড়ায় ফেলে আসব। কোনো অজানা কারণে কেউ পিছন ফিরে তাকালো না পর্যন্ত। দরজা সশব্দে বন্ধ হয়ে যাওয়ার পর দলটা কয়েক পা ক্লাব ঘরের দিকে এগিয়ে গেল। তারপর ভোলাদা প্রথম মুখ খুলল। আপনার পায়ের ধুলো দিন দাদা, বলে প্রশান্তবাবুর সামনে নিচু হতে গেল ভোলাদা। মুচকি হেসে প্রশান্তবাবু ধরে ফেললেন তাকে, বললেন, ওই লোককে পথে আনতে এর চেয়ে ভালো পন্থা মাথায় এলো না। অতনু বলল, দাদা, ভাঙা তালা কিন্তু আমার পকেটে। অম্লান বদনে প্রশান্তবাবু বললেন, রাতে কখনো রতিনের দরজার সামনে টুক করে রেখে দিয়ে আসিস। আফটারঅল আমরা চোর তো আর নই। একটু থেমে আবার বললেন, রতিন ছেলে ভালো, সন্দেহ নেই, কিন্তু একটু বেশি ভালো। অত ভালো হওয়া আজকের দিনে ঠিক নয়। সমীর গলায় একটু সন্দেহ এনে বলল, কিন্তু এতে করে কি রথীনদা ঠিক হবে? ঠিক তখনই শুনতে পাওয়া গেল বারান্দায় দাঁড়িয়ে রথীন চাকলাদার চিৎকার করছেন, কোনো বদমাস রোজ বাড়ির সামনে আমার দরজা আটকে বাইক রেখে যায়, আর একদিন দেখতে পেলে আমি টায়ারের হাওয়া খুলে দেবো, এই বলে রাখলাম। প্রশান্তবাবুরা কেউ সেদিকে না তাকিয়ে স্বস্তির হাসি হাসতে লাগলেন। আজকের ছোট গল্প এখানেই শেষ হলো। গল্পটির পরিবেশনা ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।